প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে একটি বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি প্লাস্টিক সার্জারি। এই প্লাস্টিক সার্জারি নিয়ে কথা বলার জন্য আমাদের মাঝে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ আশরাফুজ্জামান 1956 সালের ডিসেম্বর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1985 সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি মুগদা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারিতে সাবেক বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। স্যার, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্যার, যেটি আমাদের আজকের বিষয় যে প্লাস্টিক সার্জারি, আমরা কম বেশি অনেকেই জানি, যারা ডাক্তার না তারাও অনেকে জানেন যে প্লাস্টিক সার্জারি একটি বিশেষ চিকিৎসা পদ্ধতি। তো তারপরও বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আপনার কি বলার আছে, আসলে প্লাস্টিক সার্জারিটা কি ধরনের চিকিৎসা পদ্ধতি? অ্যাকচুয়ালি প্লাস্টিক সার্জারির এই টার্মটা কিন্তু আসছে গ্রিক একটা শব্দ থেকে। গ্রিক শব্দ থেকে প্লাস্টিকাস শব্দ থেকেই প্লাস্টিক সার্জারিটা চলে আসছে। এটা একটা রিকনস্ট্রাকশন সার্জারি। সেটা বলা হচ্ছে যে কারো কোনো জায়গায় কোনো ক্ষত হলে সেটাকে রিকনস্ট্রাকশন করা হয়। এক পার্টের থেকে আরেক পার্টে আমরা টিস্যু ট্রান্সফার করতে পারি, এক পার্টের থেকে আরেক পার্টে আমরা স্কিন ট্রান্সফার করতে পারি। এটা দিয়ে মানুষকে একটা রিকনস্ট্রাকশন দেওয়া হয়, নতুনভাবে ওই জায়গাটা তৈরি করা। আচ্ছা। আর এখন প্লাস্টিক সার্জারিতে আরও কিছু ভাগ চলে আসছে, যেমন অ্যাস্থেটিক সার্জারি, কসমেটিক সার্জারি, কারো ওই যে ফেসের বিভিন্ন যে ভাঁজ বা বিভিন্ন রকমের তিল থাকে, দাগ থাকে, এগুলাকে আমরা কসমেটিক সার্জারি, অ্যাস্থেটিক সার্জারির মধ্যে সৌন্দর্য ব্যবহারের জন্য আমরা অনেকটা ইউজ করি। কিন্তু বেসিক্যালি প্লাস্টিক সার্জারিটা একটা রিকনস্ট্রাকশন। যেমন বার্নের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে বার্নের সময় যে তার লিম্ব ফেলে দিতে হয়, তাকে আমরা আর্টিফিশিয়াল একটা লিম্ব বা একটা ফিঙ্গার যদি ফেলে দিতে হয়, আর একটা ফিঙ্গার পায়ের থেকে নিয়ে এসে আমরা লাগাই দিতে পারি, সেই যেন অ্যাক্টিভ থাকে। আচ্ছা। এই অ্যাক্টিভের এই সার্জারিটাকে বলা হয় একটা ধরনের প্লাস্টিক সার্জারি। আরেকটা আছে, অনেকের আছে যে প্যাট বা ম্যাদ ভুঁড়ির জন্য অনেক বড় হয়ে গেল, তার জন্য চলাচল করতে ওজন বেড়ে গেল, তাকে আমরা ওই ম্যাদ ভুঁড়িটার ভিতরে থেকে ফ্যাট এবং ওর সাথে ফেলে দিয়ে অ্যাবডোমিনাল প্লাস্টি যেটা আমরা বলি, এই অ্যাবডোমিনাল প্লাস্টি করলে মানুষের একটা নর্মাল একটা শেপে চলে আসে। বিভিন্ন জায়গায় শরীরের অনাকা কিন্তু একটা ম্যাদ বা একটা লোকে তার হরমোনাল কারণেও তাদের বেশি হয়। দেখা যাচ্ছে ওভার ডায়েটিং এর কারণে তার চামড়া ঝুলে গেল বা তার পেটটা হয়তো ঝুলে গেল, সেই সময় হয়তো সে শুকিয়ে গেল ঠিকই, কিন্তু তার স্কিনটা কিন্তু ঝুলে গেল। স্কিনটা অনেক সময় এই যে ফেসের দিক দিয়ে আপনি ঝুলে যায়, তখন আমরা ওই যে ফেস লিফটিং এবং ফেসের দিকে যে স্কিন ঝুলার এই কাজগুলোও করে থাকি। তারপরে এজিং এর ক্ষেত্রে আর একটা জিনিস আছে, মানে বিশেষ করে আমাদের দেশে আমরা এত গুরুত্বপূর্ণ অত ফেস লিফটিং বা এগুলো খুবই কম, কারণ ইট ইজ এক্সপেন্সিভ সার্জারি। আর যেটা হলো মেইন প্রয়োজন, অনেকে জীবনের বাঁচানোর ক্ষেত্রে প্রয়োজন। যেমন কিছুক্ষণ আগেও আমি একজন রোগী দেখে আসছি, তার এখানে একটা টিউমার, ক্যান্সার। তাকে এই ক্যান্সার টিউমারটাকে ফেলে দিতে হলে আমাকে এখান থেকে টোটাল বোনসটা সহ ফেলে দিতে হচ্ছে। দেওয়ার পরে কি করব, এখানে আর একটা ফ্ল্যাপ সার্জারি করার জন্য একটা ফ্রি মাইক্রোভাস্কুলার সার্জারি বলি, হয়তো পায়ে থেকে হাড্ডি নিয়ে সেই হাড্ডিটাকে রিপ্লেস করে এখানে লাগাই দেবো। কারণ নাকের এই অঞ্চলটা হয়তো কোনো কারণে ইনফেকশন হয়ে চলে গেছে, এটাকে আমরা ওই জায়গাটার যে ক্ষতটা এই ক্ষতটাকে আমরা তৈরি করার জন্য একটা সার্জারি করব, যেটা প্লাস্টিক সার্জারি। আর একটা প্লাস্টিক সার্জারির আরেকটা জিনিস আছে, আমরা যেটা এমনি জেনারেল সার্জারি অনেক সময় একটা সার্জারি করলো তারা যে ইউজ করে যে সুচার ম্যাটেরিয়াল বা সুতা, বা আমরা ইউজ করবো এটা ফাইন জিনিসগুলো, যাতে তার স্কারটা কম থাকে। একটা মানুষের আমরা গালে বা ফেসে যদি করতে যাই, হাতে কিছু করতে যাই, যাতে তার দাগটা কম থাকে, সেটা জিনিস আমাদের একটু খেয়াল করতে হয়। এটা কি আমরা প্লাস্টিক সার্জারি, যাতে মানুষের এটা কাটা গেছে, অনেক সময় দেখবেন যে আপনি বুঝতেই পারতেছেন না তার কাটা গেছে বা তার দাগ আছে, সেলাই করছে, এটা বোঝা যাবে না। প্লাস্টিক সার্জারিটা এক অর্থে কসমেটিক সার্জারি, একটা কসমেটিক সার্জারির একটা পার্ট আছে। তো কসমেটিক সার্জারি, প্লাস্টিক সার্জারির পার্টের মধ্যে কসমেটিক এবং আপনার অ্যাস্থেটিক সার্জারিও চলে যাচ্ছে। আচ্ছা, তো প্লাস্টিক সার্জারি করার সময় কোন কোন বিষয়গুলো আপনারা খেয়াল করেন, বা একজন রোগীকে প্লাস্টিক সার্জারি করতে হবে এই বিষয়টি আসলে ডিপেন্ড করে কিসের উপরে? এক নাম্বার কথা হলো তার বেসিক সমস্যাটা কি আছে।
বেসিক সমস্যাটা যদি আমরা দেখি যে বেসিক সমস্যাটা একটা বড় টিউমার আছে, তারা ফেলে দিতে হবে প্লাস্টিক সার্জারির জন্য। একটা ঠোঁট কাটা বাচ্চা জন্মগত ঠোঁট কাটা নিয়ে জন্মগত আসছে, জন্মগত তালু কাটা নিয়ে আসছে, সেটাও আমাদের প্লাস্টিক সার্জারির মধ্যে এটা করতে হবে। এগুলোকে আমরা বেসিক চিন্তা করি যে এই জিনিসটা বেসিক নিড, এটা প্রয়োজন। একটা মেয়ে তার একটা ঠোঁটের মধ্যে দাগ আছে, এই দাগটুকু আমাদের তুলে দিতে হবে জন্মগত, এটাকে আমরা নিড মনে করি, কারণ মেয়েটার বিয়ে হবে, মেয়েটার সামাজিক একটা অবস্থান আছে। তারপরে একজনের আঙ্গুলের একটা সমস্যা আছে, জোড়া আঙ্গুল, হাত লিখতে পারতেছে না, সেটা আমাদেরকে বাড়তি আঙ্গুল থাকতেছে, সেটার জন্য তার সমস্যা। এটাকে আমরা বেসিক যে নিডটা আগে ফার্স্ট ফিল আপ করি, তারপরে কসমেটিক্স সাইডটা দেখি যে কসমেটিক সাইডটা তার কতটুকু কি দরকার আছে, সেই প্রয়োজনের উপরে আমরা এই কাজগুলো করে থাকি। আচ্ছা, তো এগুলো করতে আসলে আমাদের রোগীদের সবার আগে কিন্তু মাথায় আসে যে খরচের বিষয়টা, বা আসলে কতটুকু তারা সহজভাবে পাবেন, এই বিষয়টা যদি আমাদেরকে একটু পরিষ্কার করেন। খরচটা আমাদের দেশে তো দুই রকমের চিকিৎসা হচ্ছে। একটা আমাদের সরকারি হাসপাতাল যেটা আছে, ঢাকা মেডিকেলে আমাদের বার্ন ইউনিট, এটা আপনার জানেনই, এবং এখন বার্ন ইউনিট অনেক জায়গায়, ঢাকার বাইরেও বিভিন্ন বিভাগীয় শহরের মধ্যে হয়ে গেছে। বার্ন ইউনিটই আমাদের প্লাস্টিক সার্জারি একসাথে, বার্ন ইউনিট প্লাস্টিক সার্জারি কাজ করে। ওখানে গেলে কোনো পয়সা খরচ লাগবে না, অ্যাকসেপ্ট আপনার রুগীর খাওয়া থাকা সব কিছুর কোনো খরচ নেই। একটু সময় দিতে হবে, কারণ রুগী এখানে বেশি থাকে সরকারি হাসপাতাল। আর প্রাইভেট চিকিৎসা অব্যবস্থাপনা কি এর মধ্যে চলে এসেছে? অব্যবস্থাপনা, কিন্তু রুগী বেশি থাকলে যা হয়, আমাদের রুগী বেশি থাকবে। এখন ঢাকা মেডিকেলে রুগী ভর্তি আছে আপনার 400 রুগী, সেবাটা পাচ্ছে তো, সেবাটা পাচ্ছে সবাই, আমাদেরকে সেবা পাচ্ছে, আমাদের নার্সিং আছে, আমাদের ডাক্তার আছে। হয়তো মনে করতে পারেন যে কম থাকে, তো কম তো এত রুগীর মাঝখানে একটা সার্ভিস দেওয়ার একটা বিরাট জিনিস। আর হলো প্রাইভেটলি চলে যায়, প্রাইভেটলি বাট ইট ইজ এক্সপেন্সিভ। আমরা বলি যে প্রাইভেটলি প্লাস্টিক সার্জারি না করার জন্যই বলি। তারপরে এই যে জন্মগত ঠোঁট কাটা, তালু কাটা বাচ্চা, এগুলো এখন আমাদের দেশে বিভিন্ন এনজিও কাজ করতেছে ফ্রি অফ কস্টে। আসলে এগুলো যত বেশি আরো বাড়ানো যাবে, তত কিন্তু আমাদের যারা সাধারণ রোগী আছেন তারা এই সেবাটি অনেক বেশি পাবেন। ফ্রি অফ কস্টে তারা রোগীর চিকিৎসা পাচ্ছে। আমরাও বাইরে যায় চিকিৎসা দিচ্ছি, এখন মানুষের দোরগোড়ায় আমরা যায় চিকিৎসা দিচ্ছি, বাট কোনো পয়সা নিচ্ছি না সেটার মধ্যে। সরকারি হাসপাতালেও তারা কোনো পয়সা নিচ্ছে না। শুধু যদি আপনি প্রাইভেট প্র্যাকটিসে প্রাইভেটলি যান, প্রাইভেটলি তো এটা এক্সপেন্সিভ হবে। প্রাইভেটলি আমরা আশা করব যে আসলে সরকারি পর্যায়ে এই সুবিধাটা আরো অনেক বেড়ে যাবে, যাতে করে আমাদের আরো যারা রোগীরা আছেন প্রত্যেকে যাতে এই সুবিধাটা নিতে পারে। আমরা এই সুবিধা দেওয়ার জন্যই তো রোগীদের কাছে আমরা আগায় যাচ্ছি। এখন আমরা দোরগোড়ায় চলে যাচ্ছি যে রোগীদের কাছে যে তারা সুবিধাটা পায়। আচ্ছা, একটু এবার কসমেটিক পারপাসে চলে যাই। বেসিক নিড থেকে বা খুব প্রয়োজন থেকে একটু সৌন্দর্যের দিকে যদি আমরা যেতে চাই, তাহলে কোন কোন বিষয়ে প্লাস্টিক সার্জারিকে আপনারা প্রেফার করেন, বা কোন কোন বিষয়ে তাদেরকে পরামর্শ দেন প্লাস্টিক সার্জারি? সৌন্দর্য যারা শুধু কসমেটিক এবং অ্যাস্থেটিক ব্যাপারে যেতে চায়, এইখানে কিন্তু অনেক রকমের চিকিৎসা আছে। একটা হলো যে কেউ হয়তো তার একটা কালো দাগ আছে, দাগটাকে ওঠাইতে চান, দাগটাকে ওঠাইতে চাইলে আমরা একটা সার্জারিও করে উঠাইতে পারি। আবার এখন লেজার ট্রিটমেন্ট আছে। এখন যে লেজার চিকিৎসা দিয়ে মানুষের কালো দাগকে কিন্তু সাদা করে একদম সমান করে দিয়ে দেওয়া হচ্ছে, যে তার কোনো স্পটই বোঝা যাচ্ছে না। কারো তিল আছে, কারো একটা নিভাস বলি, যে অনেক সময় দেখবেন যে ফেসের একটা সাইডে নিভাস বা হেমানজিওমা আছে, হেমানজিওমা ফেসের এক সাইড ফুলে আছে, এগুলোকে কিন্তু একটা সার্জারি করে করা যায়। অবাঞ্ছিত লোম থাকে, পশমের মতো থাকে অনেক জায়গায়, এগুলো লেজার ট্রিটমেন্ট করে ওঠানো যায়, কোনো দাগ থাকবে না, কোনো কিছু থাকবে না। বাট ইট ইজ এ বাইরে ট্রিটমেন্ট। লেজার ট্রিটমেন্ট এখনও সরকারিভাবে আমাদের শুরু হয়নি, এগুলো বাইরে কিন্তু শুরু হয়েছে অলরেডি, প্রাইভেটলি করতেছে, বাট ইট ইজ এক্সপেন্সিভ। কিন্তু বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কম। এটা তো অবশ্যই, এটা অবশ্যই বিশ্বের অন্য তুলনায় আমাদের দেশে যে লেজার ট্রিটমেন্টই বলেন বা যে কোনো চিকিৎসাই বলেন অনেক কম আছে, এটার খরচ কম। কিন্তু আমাদের দেশে তো আবার মানুষেরও তো অ্যাবিলিটির একটা প্রশ্ন আসে, যে আপনি কতটুকু করতে পারবে, সে কতটুকু করতে পারবে, সেটাই আর কি। আচ্ছা, তো যখন আপনাদের কাছে রোগীরা যখন আসে, হয়তো তার নিজের খুব বেসিক কোনো প্রয়োজন নেই, এই সৌন্দর্যের কারণেই আসছে, তখন আপনারা তাদেরকে কি অ্যাডভাইস দেন? কারণ একটা কিছু চেঞ্জ করলেই তো আসলে হলো না, সেটা তার মুখের সাথে সামঞ্জস্য হয়েছে কিনা সেটি নিশ্চয়ই দেখার বিষয় রয়েছে। হ্যাঁ, সেটা তো আমরা বলতে, আমি কিছুদিন আগে আমার কাছে একটা রোগী আসছে, তার সব দিক দিয়ে ভালো আছে, কোনো সমস্যা নাই, সে চাচ্ছে আর একটু সুন্দর হইতে, সে চাচ্ছে তার নাকটা আর একটু উঁচু করতে। আমি বললাম যে তোমার এটা করতে গেলে, তোমার তো যে নাকটা উঁচু করতে গেলে এমন হইতে পারে যে আমি তাকে ইনসিস্ট করতেছি, কিন্তু সে আমার কাছ থেকে চাচ্ছে তার নাকটা উঁচু করবে, এই করবে, সেই করবে। আসলে তার বেসিক কোনো সমস্যা নাই,
সে আর একটা সুন্দর করতে চায়, তো কিন্তু এটা করতে গেলে কিছু সমস্যা হয়, সেই সমস্যাগুলো আমরা রোগীকে কাউন্সেলিং করি। সেটাই, এটি আসলে কাম্য আমাদের কাছে। হ্যাঁ, এটা আমরা কাউন্সেলিং না করলে রোগীটা পরবর্তীতে যদি কোনো ইনফেকশন হয় তখন কিন্তু তার আর একটা সমস্যা হয়ে যায়। আসলে সবার আগে প্রয়োজনটাকে প্রেফার করতে হবে, তারপরে সৌন্দর্যের বিষয় তো রয়েছে। কিন্তু এই যে অনেক সময় একটা রোগী আসছিল, আপনার নাকের নেজাল বোনটা ফ্র্যাকচার ছিল। আচ্ছা, নেজাল বোন ফ্র্যাকচার নিয়ে যখন একটা রোগী আসে, এটা তাকে আমরা বেসিক নিড বলে অপারেশন করব, কিন্তু এটা করার আগেও তাকে আমরা যে ভালো করে কাউন্সেলিং করে নিব, বাট এটা তার প্রয়োজনের জন্য করতেছি, আগে প্রয়োজনটা আমরা আগে দেখব। আর যারা বেসিক নিড ছাড়া আসে তাদেরকে আমরা ভালো করে কাউন্সেলিং করি, যদি তারপরেও সে করতে চায়, তার যে ইনফেকশন হতে পারে, তার কোনো সমস্যা হতে পারে, তারপরেও আমাদের এই অপারেশন ওটা জানার পরেও আপনাদের কাউন্সেলিং এর উপর ভিত্তি পরেও করে যদি সে রাজি হয় আমরা সেভাবে অপারেশন করি। চমৎকার স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ এনটিভিকেও। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম প্লাস্টিক সার্জারি, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বেশ কিছু পরামর্শ জানলাম আজকের অতিথির কাছ থেকে। আশা করছি উপকারে আসবে আপনাদের। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 91433386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, থাইরয়েডের যে বিভিন্ন রোগ আছে, যেমন কিছু রোগে আছে যে শুধুমাত্র গলা ফোলা নিয়ে আমাদের কাছে আসে, তাকে আমরা গয়টার বলি। তারপরে যদি হাইপার থাইরয়েড নিয়ে আসে, তাদের ওজন কমে যায়, বিরক্ত বোধ করে, রাগ থাকে, মেজাজ খারাপ, তাদের অনেক খায় কিন্তু তারা সেটা শরীরে লাগে না, তার ঘামে বুক ধড়ফড় করে, এটা হচ্ছে হাইপার থাইরয়েড। অন্যদিকে হাইপোথাইরয়েড হলে সে দৈনন্দিন কার্যক্রম করতে পারে না, সে নিজেকে গুটিয়ে নেয়, তার ভালো লাগে না, শরীরে ব্যথা করে, সে ঘুম ঘুম লাগে, শীত লাগে, এরকম লাগে। এবং এই হাইপোথাইরয়েড রোগের পার্সেন্টেজ হচ্ছে অলমোস্ট 2% গ্লোবালি এবং আমাদের দেশও। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, শুধুমাত্র রমজান মাসে আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন প্রচারিত হবে প্রতিদিন সকাল 8:20। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।